বইয়েই যা একটু আধটু পড়েছে, কিন্তু জীবনে কোনোদিন গ্রাম দেখেনি অভি। তাই জমি জায়গার কাজে বাবা যখন দুদিনের জন্য গ্রামে যাবে বলে ঠিক করলো, অভির তো আনন্দ ধরে না। জিদ ধরলো সেও গ্রামে যাবে। মা অনেক মানা করলো, যাস না, ওই জলকাদা মশা মাছি ভরা জায়গায় শরীর খারাপ করবে। সে কিছুতেই শুনলো না। জামা প্যান্ট পরে বেরিয়ে পড়ল। অগত্যা নীলাকে ছাড়তেই হলো। বেরোবার সময় বারবার বলে দিল, সাবধানে থাকবি, বাইরে মোটেও বেরোবি না, পুকুরে একদম নামবি না, লক্ষ্মী ছেলে হয়ে ঘরে কাকিমার কাছে থাকবি, বুঝলি? ঠিক আছে বলে ঘাড় নেড়ে অভি বেরিয়ে পড়ল বাবার সঙ্গে। ঘর থেকে ট্যাক্সি করে হাওড়া গিয়ে অভি বাবার সঙ্গে উঠে বসলো একটা লোকাল ট্রেনে। এর আগে এক্সপ্রেস ট্রেনে দু একবার বাবা মার সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছিল, কিন্তু কখনো লোকাল ট্রেনে চড়েনি। আর সেগুলো ছিল সব রাতে। তাই দিনের বেলা লোকাল ট্রেনের জানালা দিয়ে বাইরে যা কিছু দেখে সব নতুন লাগে। ট্রেনের ভিতরে আর স্টেশনে নানা রকমের পোশাক পরা মানুষের কোলাহল, হকারদের চেঁচামেচি, চলন্ত ট্রেনের সাথে সাথে পিছনে ছুটে চলা গাছপালা, বাড়িঘর, দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেতে কাজ করা চাষি, নয়ানজুলিতে ফুটে থাকা শালুক পদ্ম ফুলের মেলা, বিকেলে পুকুরে সাঁতার কাটা আর ছোট ছোট জাল দিয়ে মাছ ধরা ছেলে মেয়ের দল। সবকিছু অবাক হয়ে হা করে দেখতে দেখতে চলল। মাঝে মাঝে মনটা আনচান করে উঠছিল নেমে গিয়ে ওদের সঙ্গে খেলার জন্যে। প্রায় 2 ঘন্টা ট্রেনে ও তারপর ঘন্টা দেড়েক বাসে করে এসে তারা যখন গ্রামের বাড়িতে পৌঁছালো, সূর্য প্রায় মাথার উপরে। অভি দেখলো একটা দোতলা মাটির বাড়ি, সামনে বিশাল উঠান, একধারে খড়ের গাদা আর একধারে একটা খড়ে ছাওয়া খোলা ঘরে 3টে গরু বাঁধা। উঠোনের উল্টো দিকে একটা মাঠে প্রচুর শাকসবজি হয়েছে, আর অন্যদিকে একটা মস্ত বড় পুকুর। তাকে দেখতে পেয়ে কাকু আর ঠাকুমা দৌড়ে এলো। ঠাকুমা তাকে 2 হাতে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলে উঠল, এতদিনে ঠাকুমাকে মনে পড়লো দাদু ভাই? অভি খুব ছোটবেলায় ঠাকুমাকে দেখেছিল, মুখটা আবছা মনে পড়ে। চুলগুলো অনেক সাদা হয়ে গেছে, কপালে সিঁথিতে লাল সিঁদুরও নেই। তার মুখের দিকে তাকিয়ে বলল, মনে তো পড়ে ঠাকুমা, কিন্তু কি করব, বাবাই তো নিয়ে আসে না। ঠিক আছে, এবার তো দেখে গেলি, একটু বড় হলে একাই চলে আসবি। কাকিও বেরিয়ে এসেছিল। তাকে ঘরে নিয়ে যেতে যেতে বলল, মাকে আনলি না কেন? মায়ের যে স্কুল আছে তাই এলো না। বাবা আর সে জিনিসপত্র নিয়ে একটা ঘরে ঢুকলো। দেখলো মাটির দেওয়ালের ঘর হলে কি হবে, ঘরে নানা রকম জিনিসপত্র সাজানো, সুন্দর নরম বিছানা আর ইলেকট্রিক ফ্যান লাইটও রয়েছে। কাকি তাকে নিয়ে গিয়ে হাত পা ধুয়ে দিল, তারপর একটা প্লেটে কয়েকটা নারকেল নাড়ু আর 2টো কলা দিয়ে বলল, এটুকু খেয়ে নে, ঘরে বানানো নাড়ু আর গাছের কলা। এখন আর বেশি কিছু দিলাম না, একটু পরে ভাত খাবি। একটা নাড়ু মুখে দিয়েই অভির মনটা ভরে গেল। কি সুন্দর স্বাদ, তাদের কলকাতার পূজার নাড়ুর থেকে একেবারে আলাদা। কলাটাও কি সুন্দর খেতে, কলকাতার কলা কোথায় লাগে এর কাছে। ইচ্ছা হচ্ছিল আরো 2টো নাড়ু নিয়ে খায়, কিন্তু কাকির কাছে চাইতে লজ্জা হলো। ভাবলো পরে সন্ধেবেলা আবার খাবে। হঠাৎ কানে এলো বাচ্চাদের চেঁচামেচির শব্দ। বাইরে বেরিয়ে দেখে 2টো ছেলে মেয়ে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ঘরে ঢুকছে। ছেলেটা তার থেকে একটু ছোট, আর মেয়েটা আরো ছোট। কাকি বেরিয়ে এসে বলল, ওই দেখ অভিদাদা এসেছে, প্রণাম কর। দুজনে ব্যাগ নামিয়ে রেখে এসে তাকে প্রণাম করতে যেতেই অভি সরে গিয়ে বলল, আমি তো ছোট, আমাকে কি প্রণাম করবে? বয়সে তুমি ওদের থেকে বড়, গুরুজন, গুরুজনকে প্রণাম করতে হয় বাবা। অবাক হয়ে গেল অভি। আজ পর্যন্ত এরকম ভাবে কেউ বলেনি, শেখায়ও নি। হা করে তাকিয়ে রইল কাকির মুখের দিকে। তারপর ভাব হয়ে গেল ওদের সঙ্গে। ছেলেটার নাম সুধন্য, ডাকনাম সুধা, আর মেয়েটার নাম সুমনা, ডাকনাম সুমি। সুধা ক্লাস 5-এ পড়ে আর সুমি 3-তে। কাছেই স্কুল। আজ শিক্ষক দিবস উপলক্ষে একটা পিরিয়ড হয়েই ছুটি হয়ে গিয়েছে। জামা প্যান্ট বদলে এসে সুধা বলল, চলো দাদা, বাবা মাছ ধরছে, দেখতে যাব।
তাদের সঙ্গে পুকুর ধারে গিয়ে অভি দেখলো কাকু একটা জাল দু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে। অমনি জালটা গোল হয়ে জলে পড়ে গেল। তারপর কাকু টেনে টেনে জালটা তুলে আনতেই দেখে তার ভিতরে কতগুলো ট্যাংরা, পুঁটি, মোরলা মাছ। কাকু জাল ছেড়ে মাছগুলো বের করতে দিতে সুধা সেগুলো একটা গোল মতন বাঁশের চুবড়ির মধ্যে ঢুকিয়ে রাখলো। এইভাবে কাকু ২-৩ বার জাল ফেলতেই উঠে এলো একটা বড় রুই মাছ। অমনি আনন্দে হাততালি দিয়ে উঠল অভি। তারপর সুধা সুমির সঙ্গে মাছগুলো নিয়ে ঘরে ফিরে আসতেই কাকি লেগে পড়ল কাটতে। দুপুরে খেতে বসে অভি তো অবাক। দুয়ারে ফুল তোলা রঙিন আসন স্বাদ দিয়ে পেতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। সবাই বসে যেতে কাকি বড় বড় সোনার মতন চকচকে থালায় ভাত এনে দিল। চারপাশে সাজিয়ে দিল তরকারির বাটি। কাকি খাবার এনে দিচ্ছে, ঠাকুমা পাশে মোড়ায় বসে লক্ষ্য রাখছে সবাই ঠিক মতন খাচ্ছে কিনা। সুধা মাছ পুরোটা না খেয়ে উঠে যেতেই ধমকে উঠল ঠাকুমা। তাকেও পাতে সবকিছু জোর করে খাওয়ালো। তখন অভির মনে পড়ল কলকাতার কথা। কেউ এমন করে যত্ন করে একসঙ্গে বসিয়ে খাওয়ায় না, যে যার ইচ্ছা মতো আলাদা খেয়ে উঠে যায়। বিকেলবেলা সুধা সুমি খেলতে গেল মাঠে, তাকেও নিয়ে গেল। অভি কলকাতা থেকে এসেছে শুনে সব ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করতে লাগলো কলকাতার কথা, তার ঘরের কথা, স্কুলের কথা। কিছুক্ষণের মধ্যে ভাব হয়ে গেল তাদের সঙ্গে। খেলতে খেলতে সারাটা বিকেল কিভাবে যে কেটে গিয়ে সন্ধে নেমে এলো অভি বুঝতেই পারল না। ঘরে ফিরে আসার সময় মনটা খারাপ হয়ে গেল। তাদের ছেড়ে আসতে কিছুতেই মন চাইছিল না। সন্ধেবেলা সুধা সুমি পড়তে বসলো মায়ের কাছে, আর সে গেল ঠাকুমার ঘরে। কলকাতার গল্প করতে করতে হঠাৎ ঠাকুমা ভারী গলায় বলল, তোর বাবা আগে আমাকে দুদণ্ড না দেখলে থাকতে পারতো না, আর এখন একদম ভুলেই গেছে, আসেই না। কবে যে মরে যাব আর তোদের দেখতে পাবো না। অভি লক্ষ্য করলো ঠাকুমার চোখে জল চিকচিক করছে। মুছিয়ে দিয়ে বলল, ভেবো না ঠাকুমা, আমি মাঝে মাঝে চলে আসবো তোমার কাছে। তারপর ঠাকুমা মৃদু হেসে বলল, তারপর নতুন বর, কবে আমাকে বিয়ে করছিস? আমি কিন্তু বরপণ কিছু দিতে পারবো না। অভি লজ্জা পেল। ধুস, কি যে বলো না। ছোটবেলায় তুই বলতিস আমাকে বিয়ে করবি। দাদু বড় বড় চোখ করে ভয় দেখালে আমার কানে কানে বলতিস পালিয়ে গিয়ে বিয়ে করব। বিয়েতে বউকে কি দিবি জিজ্ঞেস করলে মায়ের গয়নাগুলো দেখিয়ে বলতিস দুল, চুড়ি আর হার দেব। আমি তোকে আমার নতুন বর বলে ডাকতাম, আর তুই বলতিস নতুন বউ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে দিনগুলোর কথা বড্ড মনে পড়ে রে। হঠাৎ সুধা সুমি হুড়মুড় করে এসে ঠাকুমাকে ঘিরে বসে পড়ল গল্প শুনবে বলে। ঠাকুমা পা ছড়িয়ে বসে শুরু করলো রূপকথার গল্প। তাদের সঙ্গে তন্ময় হয়ে গল্প শুনতে শুনতে অভির মন হারিয়ে গেল নীল পরীদের দেশে। সঙ্গী হলো পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজকন্যা উদ্ধারে যাওয়া রাজপুত্রের। মনটা কেঁদে উঠল দুয়োরানির দুঃখের কাহিনী শুনে। গল্প শেষে কাকি যখন সবাইকে খেতে ডাকলো, অভির কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সারা রাত ঠাকুমার কোলে মাথা রেখে রূপকথার গল্প শোনে। দুটো দিন কিভাবে যে কেটে গেল অভি বুঝতেই পারল না। কাজকর্ম সেরে তৃতীয় দিন সকালে বাবা যখন তাকে যাবার জন্য তাড়াতাড়ি তৈরি হতে বলল, তার মনটা খারাপ হয়ে গেল। এই ঘর, খেলার মাঠ, খেলার বন্ধুরা, পুকুর ঘাট আর সুধা সুমি, এদের ছেড়ে যাবে কেমন করে? আর এদেরকে দেখতে পাবে না ভেবে মনটা আকুলি বিকুলি করে উঠল। সব থেকে বেশি কষ্ট হতে লাগলো ঠাকুমাকে আর দেখতে পাবে না ভেবে। চলে গেলে রূপকথার গল্প শুনবে কার কাছে? এখনো যে কত গল্প শোনা বাকি রয়ে গেল। আর কে ডাকবে তাকে নতুন বর বলে? হঠাৎ কারোর ডাকে চমকে উঠল অভি। কিরে, এখনো তৈরি হসনি? কি ভাবছিস এত গালে হাত দিয়ে বসে? মুখ তুলে অভি দেখলো বাবা। কিছু না বলে জামা প্যান্ট পরতে লাগলো। বেরোবার সময় কাকা কাকিকে প্রণাম করতে তারা বলল মাকে নিয়ে আবার আসতে। চোখ দুটো খুঁজতে লাগলো আরেকজনকে। দেখলো ঠাকুমা দরজা ধরে দাঁড়িয়ে। দৌড়ে কাছে গিয়ে দেখে ঠাকুমার চোখে জল টলটল করছে, আর নিজেকে ধরে রাখতে পারলো না অভি।
ঠাকুমাকে দু হাতে জড়িয়ে ধরে হাপুস নয়নে কেঁদে উঠল। বলল, আমাকে তোমার কাছে থাকতে দাও না নতুন বউ, আমি এখানেই সুধাসুমির সঙ্গে পড়বো। বাবা বিরক্ত হলো। কি আজে বাজে বকছিস? কোনো ছেলে বাবা মাকে ছেড়ে থাকে? তুই এখানে থাকলে তোর মা কাকে নিয়ে থাকবে? মায়ের কষ্ট হবে না? মুখ তুলে বাবার দিকে একবার তাকালো অভি, তারপর বলে উঠল, ঠাকুমাও তো তোমার মা, সে তোমাকে ছেড়ে আছে কি করে? তুমি কেন তার কাছে থাকো না? ছেলের কথা শুনে বাবা তো হতভম্ব, মুখে উত্তর জোগালো না। শেষে, খুব পাকা হয়েছিস না, চল বাড়ি চল বলে ছেলের হাত ধরে টেনে বাইরে নিয়ে চলল। অভি বুঝতে পারল না সে কি খারাপ কথা বলেছে, কি পাকামি করলো সে। কোনো উত্তর না দিয়ে জলভরা চোখে তার নতুন বউয়ের দিকে তাকাতে তাকাতে চলল বাবার পিছন পিছন।